থাক, তুমি সাজো। উত্তরীয় হতে হবে। শুরু করবো? অন করবে? অন আছে? চেক করে নিচ্ছিস তো এবার? হ্যাঁ। আচ্ছা, শুরু করছি। শ্রী চৈতন্যদেব। শ্রী চৈতন্যদেব বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে একজন দীর্ঘকায় শুভ্র দেহধারী, প্রসারিত বাহু, উচ্ছ্রিত বাহু, এরকম একটা চিত্র আমাদের সামনে ফুটে ওঠে। মানে মধ্যযুগের বাঙালির যে কেন্দ্রীভূত শক্তি শ্রী চৈতন্যদেব অনুধাবন না করলে বোঝা যায় না। এই সাংঘাতিক। সত্যেন্দ্রনাথ দত্ত আমরা কবিতায় বলেছেন, বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া। প্রত্যেকটা বাঙালি ভেতর হৃদয় থেকে অমৃত মন্থন করে নিমাই একটা রূপ পরিগ্রহ করেছে। মানে কি সুন্দর এক লাইনের মধ্যে পরিষ্কার করে দিয়েছেন। চৈতন্যদেব অভ্যুদয়ের আগে, মানে উনি তো বাংলা একটা যুগান্তর আনলেন অবশ্যই, তো ওনার অভ্যুদয়ের আগে বাংলার বৈষ্ণব পদাবলী আমরা প্রাণপুরুষ বলতে পারি প্রথম। দ্বাদশ শতকে লক্ষণ সেনের দরবারের পঞ্চকবির অন্যতম শ্রেষ্ঠ কবি জয়দেব মিশ্র। পঞ্চকবি কে কে ছিলেন? শরণ, ধৈ, উমাপতিধর, গোবর্ধন আচার্য এবং জয়দেব। সেই জয়দেব তিনি নিজেই বলে গেছেন মধুর কোমলকান্ত পদাবলী, নিজেই বলে গেছেন। এবং তার পরবর্তীতে আমরা দেখি পদাবলী গান, পদাবলী সাহিত্য, পদাবলী মানে অনেকগুলো পদের সমূহ, আর কিছুই না। যেমন সাউথ ইন্ডিয়া ভারতনাট্যম নাচে বলে পদম। আমরা তো মানে শব্দের রুটটা দেখি না, আমরা পদম মানে ভাবি না জানি গালবার একটা টার্মিনোলজি, আসলে তা না, কতগুলো পদ, আর কিছুই না। তো যাই হোক, এইবার সেই জয়দেবের পরে দুজন আসলেন। সেই দুজন হচ্ছেন, একজন হচ্ছেন বিদ্যাপতি, একজন চণ্ডীদাস। এই ত্রিধারার সম্মিলনে যে বৈষ্ণব ফল্গুধারা বয়ে গেল বাংলা, তার ফলশ্রুতিতে আসলেন শ্রী চৈতন্যদেব। তিনি আসলেন 1486 সালে, কথিত যে 18ই ফেব্রুয়ারি। এবং তাঁদের পূর্বপুরুষ শ্রীহট্টের, দৈবক্রমে আমিও শ্রীহট্টের পিতৃকুল, এবং আমি একাধিকবার ঢাকা দক্ষিণ বলে, মানে সিলেটে, ওটা কিন্তু ঢাকা নয়, ঢাকা দক্ষিণ ওটার নাম, উনার নিজের বাড়ি গিয়ে দেখে এসেছি একাধিকবার। ওখানে মন্দির হয়েছে বড় করে। তার যে পূর্বপুরুষ, মানে তৃতীয় কি পঞ্চম পুরুষ বলা যায়, মধুকর মিশ্র, তার সন্তান উপেন্দ্র মিশ্র, তার সন্তান, মানে 7 পুত্র উপেন্দ্র মিশ্র, তার তৃতীয় পুত্র হচ্ছেন জগন্নাথ মিশ্র। চলে আসেন গঙ্গার তীরে নবদ্বীপে। তখন নবদ্বীপকে বলা হতো অক্সফোর্ড, মানে অক্সফোর্ড কথাটা আজকে আমরা বলছি, মানে এইভাবে দেখা হতো। তো সেখানে চলে এসেছিলেন, এবং ওখানে এসে তারপরে সচিমাতার সঙ্গেও ওইখানেই, তারপরে তো যা বিয়ে টিয়ে যা হয়, ওনারা ফরিদপুরে ছিলেন সচিমাতার পূর্বপুরুষ। এইভাবে সেই গঙ্গার তীরে জন্ম। এবং ওই একটা মত সেদিন বললেন, উনি এত ভালো বলেছেন। তো একটা মত বললেন না যে কি শাহজালাল পীরের ওখানে গিয়ে, এরকম কোনো কিন্তু আমি পাইনি। এবং ওনার যে দীর্ঘ 6 ফুট দেহ ছিল, তার মা বাবাও কিন্তু ভীষণ সুন্দর ছিল, খুব লম্বা ছিলেন। এবং মোটামুটিভাবে আমাকে ধরো না, সিলেটিরা ভীষণ ফর্সা সুন্দর হয়, আমি ব্যতিক্রম। মা কালো ছিলেন, মা ময়মনসিংহ, কিন্তু
সত্যি কথা, আমার বাড়ির আমার কাকা টাকা বাবা টাবা সব বিশাল লম্বা হাত, সব কিছু। তো জানি না, এবং ওনার যে দাদা ছিলেন বিশ্বরূপ, সেও কিন্তু খুব লম্বা সুন্দর ছিলেন। তো তিনি তো অল্প বয়সে সন্ন্যাসী হয়ে যান, তার ফলে ভীষণ ভয় পেয়ে গেছিলেন এই সচিমাতা ওনারা। যাই হোক, তো এবার আমার আলোচনার জায়গাটা কেন্দ্রীভূত করব আমি খালি নাচ নিয়ে মূলত। আমরা যে উনাকে ধরা যেতে পারে নৃত্য আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব। হ্যাঁ, আমি খুব জোর গলায় বলবো এই নিয়ে। আসলে গৌরীয় কাজ করতে করতে 93-তে আমার চমক ভাঙলো একটুখানি কোনো বাংলা সাহিত্য ইতিহাস। আমরা তো বাংলা সাহিত্য 11 পর্যন্ত পড়েছি, তারপর তো সায়েন্সের লোক, কিন্তু ওখানে এক লাইন দেখতে পাচ্ছি, আমার না মনে প্রশ্ন জাগলো। পড়ে বিন্দু 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 ড্রপলেট বলা যায়, একটা আর্টিকেল লিখলাম একটা ছোট লিটল ম্যাগাজিনে। ওইটা দেখে আমাকে দেশ পত্রিকা থেকে ডাকলো না, তারপরে লিখলাম রাজ্য সঙ্গীত একাডেমি থেকে, কারণ ততদিন আরও আকর পাচ্ছি। কারণ আমরা জানি চৈতন্যদেব মানে এরকম দুহাত তুলে দাঁড়ানো, আমরা খালি ঈশ্বর, কিন্তু মানে উনার যে অবদান, সাংঘাতিক ঐশ্বরিক অবদান, এইটা কিন্তু আমরা ভাবিনি কেউই। তো যখন রাজ্য সঙ্গীত একাডেমি পত্রিকাতে বেরোলো, সম্ভবত 95, তারপর আমাকে দেশ পত্রিকা থেকে ডাকলেন অমিতাভ চৌধুরী। উনি আলোচনা করে এরকম হয়ে গেছেন, করে বললেন তুমি একটা আর্টিকেল লেখো। সেই আর্টিকেলটার নাম উনি খুব সুন্দর একটা নাম দিয়েছেন, ভারতীয় ধ্রুপদী নৃত্যের গৌড়ীয় জন্মসূত্র। নামটা সাংঘাতিক, আর এটা একটা বোম পড়েছিল 99, ওটা বেরোলো 6 মার্চ দোলের পরে। একটা বোম পড়েছিল, কারণ আমরা না ছোটবেলা থেকে শুনে এসেছি বাঙালির কোনো নাচ নেই, রবীন্দ্রনাথ উদয়ের সঙ্গে ধার করে নাচ তৈরি করেছেন, ইত্যাদি ইত্যাদি। কাজ করতে গিয়ে দেখছি সারা ভারতবর্ষ নাচছে, 3 জন বাঙালির বিরাট অবদান। একজন হচ্ছেন জয়দেব, দ্বিতীয় চৈতন্যদেব, তৃতীয় রবীন্দ্রনাথ মানে আমরা সিলেবাসে খালি পড়াই উনি খালি কতগুলো নৃত্যনাট্য লিখেছেন, না, রবীন্দ্রনাথ যে ক্যাটালিস্টে কাজ করেছেন আমরা সেই বিশ্লেষণে কোনো গেলামই না। আমরা অন্ধের মতো কতগুলো ডান্স ড্রামা লিখেছেন, ওতেই থেমে গেলাম। তো যাই হোক, তারপরে ওই বইটা লিখেছি। কিন্তু এইবার চৈতন্যদেবের জায়গাটায় বলি, কাজ করতে গিয়ে দেখলাম উনি এক তো হচ্ছেন নিজে একক একটা ডান্সার, এবং অবশ্যই যদি খ্রিস্টপূর্ব 6th সেঞ্চুরি থেকে আমার ডান্সিং স্কাল্পচার আছে ভারতবর্ষে, সিন্ধু সভ্যতার পরে কোনো কারণ নেই, বেঙ্গলে আছে, এটা কেউ ভাবতেই পারে না। সেইখান থেকে যদি ধারাবাহিকভাবে ক্রমানুসারে দেখি, এইখানে দাঁড়িয়েছেন শ্রী চৈতন্যদেব, খ্রিস্টাব্দ চৈতন্যদেব দাঁড়িয়ে আছেন, এবং চৈতন্যদেব নিজে ব্যক্তিগত একজন নৃত্যশিল্পী। ন্যাচুরালি গৌড়ীয় নৃত্যের প্রধান পুরুষ বলবো, কারণ গৌড়ীয় বৈষ্ণব ধর্মের জন্মদাতা, গৌড়ীয় নর্তক মেন। 2 নম্বর, অর্থাৎ উনি মধ্যযুগের শ্রেষ্ঠ নর্তক। এছাড়া সর্বভারতীয় নাচের পেছনে চৈতন্যের বিরাট অবদান, যে সেটা একটা আলাদা পার্ট। তারপর আরো বলা যায় চৈতন্যদেবের যে অনুগামী, তাদের দ্বারা রচিত সাহিত্য গ্রন্থ ভাবা যায় না। মানে বাংলা নিয়ে যদি কেউ পড়ে MA-তে, তাকে বৈষ্ণব সাহিত্য পড়তেই হবে, বিরাট করে পড়তে হবে। তারপর চৈতন্য অনুগামীদের দ্বারা শাস্ত্র, মানে এটাও ভাবা যায় না। পঞ্চম যেটা হচ্ছে, চৈতন্যদেবের প্রভাবে মন্দির ভাস্কর্য, চিত্রকলা, পটচিত্র, ইনস্ক্রিপশন। মন্দিরে গিয়ে দেখি না লেখমালা, দেয়ালে সাদা ওপর কালো দিয়ে লেখা, অমুকে দিয়ে গেল, এত কিছু অবদান। মানে আর খুচরো যেগুলো, ওগুলোর মধ্যে যাচ্ছি না, মানে মেজর এই 5টে ভাগ করে আমি দেখে মানে স্তম্ভিত হয়ে গেছি সত্যি। আমি প্রথমে আলোচনা করি, উনি ব্যক্তিগত নর্তক, সারা ভারত পরিভ্রমণ করে আধুনিক ভারতের আরেকজন যুগপুরুষ স্বামী বিবেকানন্দ, মধ্যযুগের আরেক পর্যটক মহাপুরুষ চৈতন্যদেব সম্পর্কে একটা দারুণ কথা বলেছেন। সর্বভারতীয় ক্ষেত্রে তার প্রভাব সম্পর্কে বলেছেন, দ্য ইনফ্লুয়েন্স অফ শ্রী চৈতন্য ইজ অল ওভার ইন্ডিয়া, wherever the Bhakti Marga is known, there he is appreciated, studied and worshipped. Most of his আমি আবার জোর দিয়ে বলছি, so-called disciples in Bengal do not know how his power is still working all over India. মানে সাংঘাতিক কথা উনি বলেছে, এবং না সেটার প্রত্যক্ষ আমি অমিতাভ বলছি, তোমার মনে নেই আমি জানি। 2009 সালে শ্রীকৃষ্ণ গণোৎসব আমার লেকচার ছিল সকালবেলা,
9:30 তো আমাদের 7:30 নিয়ে গেছে ড্রেস মেকআপ করবো, মানে গৌড়ীয় সঙ্গীতের উপর আলোচনা ছিল। ঢুকেছি যখন শ্রীকৃষ্ণ গণেশসভার বাইরের প্ল্যাটফর্মে পুরো বারান্দা জুড়ে একটা খালি তখনকার দিনের ভোটকা ওই টিভি, সেই টিভি, ভেতর তো ঠিক ঠিক করছে লোক। আমি বলছি কী রে বাবা, আমার 9:30 লোক এত এসে গেল। তা না, তখন দেখছি টিভিতে সাইতান্না সাইতান্না, মানে আর তো তামিল ভাষা বুঝি না, কিন্তু এটা বলছে সাইতান্না সাইতান্না। তখন ভাবছি যে কতটা চৈতন্যদেবকে নিয়ে ভাবি, তো এখনো আমি 2009-এর কথা বলছি। তাহলে স্বামী বিবেকানন্দ বলে গেছেন 1876 সালে, 96 সালে। তাহলে চিন্তা করুন যে আজকেও কিন্তু সেটা রেলিভেন্ট ভীষণভাবে, এবং সেটা গোবিন্দ দাসের কর্চা পড়লে দেখা যায় কত জায়গা উনি গেছেন, কিভাবে কিভাবে উজ্জীবিত করেছেন ভাবা যায় না। যাই হোক, তাহলে চৈতন্যের প্রভাব যেখানে ভক্তিমার্গ, তিনি সেখানে পঠিত এবং পূজিত, সেটা তথাকথিত বাঙালি শিষ্যরাও কিন্তু জানেন না। এবার ভারতীয় সঙ্গীত, সঙ্গীত মানে গীত বাদ্য নৃত্য। আমরা সঙ্গীত মানে খালি গান বুঝি না, সমগীত সঙ্গীত, গীত বাদ্য নৃত্য তিনটেতে যে পারঙ্গম তাকেই ঠিক সঙ্গীতজ্ঞ বলা যায়। আমি সেই অর্থে আমার মনে হয় বাউল সত্যি সঙ্গীতজ্ঞ। সে যেমন নাচে তেমনি আনধ্য বাদ্যযন্ত্র ডুগি তবলা বাজায়, তৎ বাদ্যযন্ত্র একতারা বাজায়, পায়ে থাকে ঘন বাদ্যযন্ত্র ঘুঙুর, আর গান করে। আর তেমনি নানা রকম চারি ভ্রমরিতে নাচেন, উৎপ্লবন, নানা ধরনের। মানে আমার মনে হয় মানে পারফেক্ট সঙ্গীতজ্ঞ যদি বলা যায় না বাউলকে, সাংঘাতিকভাবে। যাই হোক, তা নৃত্যশিল্পী হিসাবে বিশ্ববাসীর কাছে, মানে উনি যেরকম ভগবান হিসেবে পূজিত, নৃত্যশিল্পী হিসাবে বিশ্ববাসীর কাছে সেইভাবে ধরা পড়েননি। তার কর্মব্যস্ত জীবনে যদি সঙ্গীত পরিমণ্ডলে তার দক্ষতা সম্বন্ধে কোনো সংশয় থাকে না, তার জন্যে শুরু হলো নৃত্য সংকীর্তন ভীষণভাবে। এবং রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভাষা ও সাহিত্যে একটা দারুণ কথা বলেছেন। তিনি লিখছেন, বাংলাদেশ মানে আজকের বাংলাদেশ না, আগে তো অবিভক্ত বাংলা, পুরোটাকে বাংলাদেশ বলতো। বাংলাদেশ আপনাকে যথার্থ অনুভব করিয়াছিল বৈষ্ণব যুগে। সেই সময় এমন একটি গৌরব সে প্রাপ্ত হইয়াছিল, যাহা অলোক সামান্য, যাহা বিশেষ রূপে বাংলার, যা এদেশ হইতে উচ্ছ্বসিত হইয়া অন্যত্র বিস্তারিত হইয়াছিল। বৈষ্ণব যুগে অযাচিত ঐশ্বর্য লাভে সে আশ্চর্য রূপে চরিতার্থ হইয়াছে। মানে এত ধ্রুব সত্য 2 লাইনে বলে দিয়েছেন। চৈতন্যদেব বিশেষভাবে এই বিস্তারে মুখ্য ভূমিকা পালন করেছিলেন। তার নৃত্যকলাতে প্রত্যক্ষ পরোক্ষ অনেক অবদান পাওয়া যায়। এবং রাধা মাধব উপাসনা, রাধা মাত্রাই তো বাংলার, মহাভারতেও রাধা নেই, ভাগবতে রাধা নেই, কোথাও রাধা নেই। রাধা কনসেপ্টটাই বেঙ্গলের, এটা কেউ ভাবেই না। ভারতবর্ষে প্রথম রাধাকৃষ্ণের যুগল মূর্তি পাওয়া যায় পাহাড়পুরে, এখন বাংলাদেশ, সেখানে 7ম-8ম শতকে পাথরের। এবং শ্রী চৈতন্যের গৌড়ীয় বৈষ্ণব ধর্মের উপাসকেরা রাধা কৃষ্ণ ছাড়া, কৃষ্ণ রাধা বলে না, রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ ছাড়া পুজো করবে না, হবে না। সিঙ্গল কৃষ্ণ সাউথে হয়। আর নিম্বার্ক সম্প্রদায়, তারা হচ্ছে স্বকীয়া, রাধা তত্ত্ব হচ্ছে পরকীয়া তত্ত্ব, এবং রাধা মাধব বলা হয়। তো মানে যার জন্যে বলা হয় শ্রী চৈতন্যদেব অন্তরে কৃষ্ণময়, বহিরাঙ্গ রাধা, একই অঙ্গে 2 রূপ, ওনাকে এটা বলা হয়। এবং তিনি ছিলেন স্বয়ং নৃত্যগীত বাদ্য তিনটেতেই পারদর্শী শিল্পী, যার জন্য তিনি উজ্জীবিত করতে পেরেছিলেন সবাইকে। এবং তিনি আখ্যাত হয়েছিলেন সংকীর্তন রস নৃত্য বিহার নামে, তাকে বলা হতো। সংকীর্তন, কীর্তনের সঙ্গে রস নৃত্য বিহার। এবং কীর্তন মানে কি? কীর্তন মানে কিচ্ছু না, প্রেজ সং, প্রশংসা সূচক কীর্তি গান। এবং শ্রী চৈতন্যদেব একটা মূল মন্ত্র দিয়ে গেলেন, যে এটা যদি একবার তোমাদের নাটকটা করার আগে না বাগবাজারে যাবে, জানো তো, বাগবাজারে গৌড়ীয় মিশনে চৈতন্য মিউজিয়াম আছে, তার নিচে শ্রী চৈতন্যদেবের এমনি মূর্তি এখনকার বানানো, ওখানে মহামন্ত্র বাজে, সেটা ওর গলা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দোতলাটা পুরো টেরাকোটা স্কাল্পচার দিয়ে সাজানো, সেগুলো মানে মহারাজরা আমার সঙ্গে একটু আলোচনা করে
করেছে, তারপর নিজেরাই করেছেন। খুব সুন্দর, ভালো লাগবে একদিন গেলে, অনেক কিছু দেখতে পাবে, মানে পুরো লেভেল করা দরকার, গেলে ভাল লাগবে। আচ্ছা, নবদ্বীপ লীলায় তিনি জনসাধারণের সঙ্গে কীর্তনানন্দে মগ্ন হয়েছিলেন এবং ভক্তিরসে আস্বাদনায় কীর্তনের সঙ্গে নৃত্য, গীত, অভিনয় তিনি প্রচার করেছিলেন। শ্রীবাসের বাড়িতে কোনোদিন কখনো উনার মেশো চন্দ্রশেখর আচার্যের বাড়িতে এই আসর বসত। আসর দুরকম, স্থবির আসর, জঙ্গম আসর। স্থবির আসর, জঙ্গম আসর। স্থবির মানে এক জায়গায় করছে, আর জঙ্গম মানে এখানে করে আবার গেল, যেটা গম্ভীরাতে আগে করতো। একটা গম্ভীরায় করতে করে আরেকটা জায়গায় যাচ্ছে, সেখানে আবার করছে, আবার আরেকটা জায়গায় যাচ্ছে। স্থবির আসর, জঙ্গম আসর। তো চন্দ্রশেখর আচার্যের বাড়িতে কখনো নিশা কীর্তন হতো রাত্রিবেলা, সারা রাত ব্যাপী, এবং তাতে নৃত্যগীত বাদ্য ভীষণভাবে অপরিহার্য ছিল। এবার আমরা অভিনয় ভেদ জানি 4 রকম নাট্যশাস্ত্র অনুযায়ী: আঙ্গিকা, বাচিকা, স্বাত্বিকা, আহার্য। আঙ্গিক যদি আলোচনা করি, মানে বিরাট গুরুত্বপূর্ণ অবদান আছে। কিরকম? প্রথমত তো উনি শ্রীবাসের অঙ্গনে নাচ করছেন কীর্তনের সময়। তিনি 3টে সম্প্রদায় গঠন করে নেচেছিলেন এবং পায়ে নুপুর পরে গদাধরের কাঁধে হাত রেখে নেচেছিলেন। তাতে সবাই উলুধ্বনি দিয়েছিল, শঙ্খধ্বনি করেছিল, চামর বাজিয়েছিল, ছাতা ধরেছিল। এবং এই কীর্তনের সময় মহাপ্রভু 3টে সম্প্রদায়, 3টে ভাগ করে গ্রুপ, 3টে যুদ্ধ করেছিলেন। খুব সুন্দর বলছে, শ্রীহরি বাসরে হরি কীর্তন বিধান, নৃত্য আরম্ভিলা প্রভু জগতের প্রাণ। পুণ্যার মানে উনি নাচছেন, বলছেন নৃত্য আরম্ভিলা প্রভু জগতের প্রাণ। পুণ্যারম্ভ শ্রীবাস অঙ্গনে শুভারম্ভ, উঠিল কীর্তন ধ্বনি গোপাল গোবিন্দ। উষাকাল হইতে নৃত্য করে বিশ্বম্ভর, জুতে জুতে হইল যত গায়ক সুন্দর। গ্রুপ। শ্রীবাস পণ্ডিত লয়া এক সম্প্রদায়, মুকুন্দ লইয়া আর জন কত গায়। মানে একটা শ্রীবাস পণ্ডিত, একটা মুকুন্দ, এই ভাগ হচ্ছে। হ্যাঁ, এই লইয়া গোবিন্দ দত্ত আর কতজন, আরেকটা গ্রুপ গোবিন্দ দত্ত, 3জন ডান্সারের নাম পাচ্ছি। কি? মুকুন্দ, শ্রীবাস, গোবিন্দ দত্ত, 3টে। গোবিন্দ দত্ত। গৌরচন্দ্র নৃত্য সবে করেন কীর্তন। গৌরচন্দ্র নাচছেন, তার সঙ্গে সবাই কীর্তনও গাইছে, নৃত্য সংকীর্তন। কাজের দলনের দিনও তিনি কিন্তু এই নাচের গ্রুপ নিয়েই গিয়েছিলেন এবং সেখানে অদ্বৈত আচার্য, হরিদাস এবং শ্রীবাসকে নিয়ে 3টে সম্প্রদায় তৈরি করেছিলেন। চৈতন্যদেব একদিন তার সাঙ্গপাঙ্গদের নিয়ে কৃষ্ণলীলা বিষয়ক নাট্যাভিনয় করেছিলেন। নৃত্যাভিনয়টি হয়েছিল চন্দ্রশেখর আচার্য, ওনার মেশো। সেখানে নাট্য প্রযোজকের নাম হচ্ছে বুদ্ধিমন্ত খান। অভিনয় অংশগ্রহণ করেছিলেন অদ্বৈত, হরিদাস, নিত্যানন্দ, শ্রীবাস, গদাধর, ব্রহ্মানন্দ, শ্রীমান পণ্ডিত, মুরারি প্রভৃতি। মানে এতজন চৈতন্য পার্ষদরা তারা অংশগ্রহণ করেছিলেন। আচ্ছা, এবং সবচেয়ে হচ্ছে চৈতন্যদেব গদাধরের স্ত্রীর ভূমিকায় অংশগ্রহণ করেছিলেন। চিন্তা করুন, 6 ফিট দীর্ঘ দেহ, স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন। যেমন ম্যাসকুলিন ডান্সার, তেমনি গ্রেসফুল ডান্সার ছিলেন। মানে আমার মনে হয় নাট্যশাস্ত্রে আছে তো যে বাংলার যে নৃত্য আর কি, ওড্রমাগধি, তার প্রবৃত্তি হচ্ছে ভারতী কৈশিকী। ভারতী মানে উচ্চণ্ড তাণ্ডবাঙ্গের নৃত্য, ভিগুরাস ডান্স উইথ ভার্বাল ডায়লগ, কথোপকথন সঙ্গে কীর্তনে সেটা দেখতে পাই। আর কৈশিকী মানে হচ্ছে মানে লাস্টফুল, মানে খুব লাস্যমণ্ডিত, গ্রেসফুল, সেটাও কীর্তনে দেখতে পাই। মানে খুবই ছবি দেখতে পাবেন উচ্চণ্ড তাণ্ডবাঙ্গের। তো মানে এই কীর্তন এটা ভীষণভাবে দেখা যায় এবং চৈতন্যদেব নিজে উচ্চণ্ড এবং মধুর দুটো নৃত্যেই পারঙ্গম ছিলেন। উচ্চণ্ড, আমাদের তাণ্ডব 3 প্রকার, চণ্ড, প্রচণ্ড, উচ্চণ্ড। উচ্চণ্ড নাচতে পারতেন, তেমনি মধুর মানে লাস্যাঙ্গ, খুব গ্রেসফুল ডান্স করতে পারতেন। তো এই স্ত্রীর ভূমিকায় যে অংশগ্রহণ করেছিলেন নিত্যানন্দ ও ব্রহ্মানন্দ হয়েছিলেন বড়াই বুড়ি। তারা পর্যায়ক্রমে এক একজন বড়াই বুড়ি হয়ে এসেছিলেন। দর্শকদের মধ্যে সচী মাতা আর বিষ্ণুপ্রিয়া উপস্থিত ছিলেন। তারা চিনতেই পারেন, সেদিন বললেন না, তারা চিনতেই পারেন। তাহলে ভাবো, একজন 6 ফিট দীর্ঘ দেহ, একজন পুরুষ, সে মহিলা সেজে নাচে, চিনতে পারেনি মা। মানে কোন জায়গায় কোন তুরীয় মার্গে গেলে পরে এই জিনিসটা হয়। এবং কবি কর্ণপুর আর বৃন্দাবন দাস যে বর্ণনা দিয়েছেন তাতে চৈতন্যদেব অনেক রকম রূপ ধারণ করে নাচতেন। কৃষ্ণ, রুক্মিণী,
গোপী, লক্ষ্মী, ভগবতী, পার্বতী, আদ্যাশক্তি, এরকম বহু চরিত্র উনি করতেন, বহু চরিত্র। এবং উনি ভীষণভাবে লীলা কীর্তন করতেন। লীলা মানে অভিনয় ভিত্তিক নাট্য। এবং উনি বলছেন, আজই নৃত্য করিবাং অঙ্কের বিধানে। সেদিন বললেন অঙ্ক, এই অঙ্কটা নাট্যশাস্ত্রে দশরূপক আছে না, সমপ্রকার, বিধি, ইহামৃগ, ভান, উচ্ছৃষ্টাঙ্ক, তো অঙ্ক হচ্ছে তাই, দশরূপকের একটা হচ্ছে অঙ্ক। উনি বলছেন আজই নৃত্য করিবাং অঙ্কের বিধানে, মানে নাট্যশাস্ত্র ভুলে খেয়েছেন, তাই বলছেন অঙ্কের বিধানে আমি আজকে করব। এটা অনেকে ভুল করে, অনেকে বলে আঁকের মধ্যে করতে, না, অঙ্ক হচ্ছে আমার দশরূপকের একটা পার্ট। 10টা রূপক, তো লাস্ট যেটা বলছে নাটক আর প্রকরণ, তো অঙ্ক হচ্ছে একটা পার্ট। উনি বলছেন অঙ্কের বিধানে আমি আজকে করব। এবং উনি নাট্যশাস্ত্রে যে সুপণ্ডিত ছিলেন এটা দেখেই বোঝা যায়। আমার মনে আছে তখনও এই জায়গাগুলো পাইনি, অনেক বছর আগের কথা বলছি, এই 95-এ সবই চৈতন্যদেব নিয়ে লিখছি। তো আমাকে একজন বলছে, হ্যাঁ চৈতন্যদেব খালি এরকম করে নাচতেন, ওটা কোনো নাচ হলো? আমার না মানে এমনি তখন যেটুকু পড়াতেই আমার টনক নড়ে গেল, খুব রাগ হয়ে গেছিল। তারপরে কাজ করতে গিয়ে দেখছি ওরে বাবা সাংঘাতিক উনার শাস্ত্র জ্ঞান। তো আমরা কিরকম না জেনে কিরকম বলে দেয়। তো যাই হোক, কৃষ্ণদাস কবিরাজ একে কৃষ্ণলীলা বলছেন, আর বৃন্দাবন দাস একে বলছে গোপিকা নৃত্য। মেয়ে সেদিন নেচেছিলেন গোপিকা নৃত্য। চৈতন্য চরিতামৃততেও নৃত্য সংকীর্তনে বর্ণনা আছে। মহাপ্রভু দাক্ষিণাত্যা থেকে পুরীধামে আসেন যখন, ফিরে সেই সংবাদ পেয়ে বাংলার যে ভক্তরা ছিলেন উড়িষ্যায় নীলাচলে পুরীধামে গেছেন, তারা দেব দর্শন প্রসাদ গ্রহণের পরে বলছেন, সবে লইয়া গেল প্রভু জগন্নাথালয়, কীর্তন আরম্ভ তাহা কইল মহাশয়। সন্ধ্যাদুপ দেখি আরম্ভিলা সংকীর্তন, পরিছা আনি দিল সবারে মাল্য চন্দন। চারিদিকে চারি সম্প্রদায় করে সংকীর্তন, 4 সম্প্রদায়, 4টে যুগ। তার মধ্যে নৃত্য করে প্রভু শচীন নন্দন, মানে চৈতন্য নাচ করছেন। অষ্ট মৃদঙ্গ বাজে 32 করতাল, 8টা মৃদঙ্গ বেজেছে আর 32 করতাল। হরিধ্বনি করে বৈষ্ণব কহে ভালো ভাল, তবে প্রভু জগন্নাথের মন্দির বেরিয়া প্রদক্ষিণ করে বলে নর্তন করিয়া। মানে আমরা গৌড়ীয়তে করি বা যে কোনো নাচে ভ্রমরী রয়েছে, শাস্ত্র রয়েছে, অন্তঃভ্রমরে বহির্ভ্রমরী করছে, নিজে পাক খাচ্ছেন আবার চারিদিকে বেড়া করছে, অন্তঃভ্রমরী বহির্ভ্রমরী, মানে বাহ্য ভ্রমরী, মানে সাংঘাতিক। এবং মানে যার জন্য হচ্ছে সংকীর্তন। পুরীতে রথযাত্রায় চৈতন্যদেব, মানে আজ যে রথযাত্রার সামনে নাচ হচ্ছে, এই হচ্ছে, এটার সূত্রপাত কিন্তু চৈতন্যদেব। আচ্ছা, ভ্রমরী মানে নিজে ঘোরা খাচ্ছে, আর তুমি পৃথিবীটাকে ভাবো নিজে পাক করছে আর চারিদিকে পাক খায় সূর্যকে। ভ্রমরী হচ্ছে শাস্ত্র টার্মিনোলজি, আমাদের ভ্রমরী বলে। আর কলোকিয়াল টার্মিনোলজি আমাদের বলে বাংলায় পাক। যেমন বেহুলার মনসমঙ্গলে বলছে, শূন্যতে ধরে পাক যেন কুম্ভরের চাক। বেহুলা শূন্যে পাক খাচ্ছে, ছবি গিয়ে দেখতে পারে, যেন কুম্ভরের চাক, কুমোরের চাক। তো এইবার উনি বিরাট কীর্তন নৃত্যের মানে উনি সমারোহ করেছিলেন। নৃত্য কীর্তনিয়াদের তিনি 7টি সম্প্রদায় ভাগ করেছেন, 7টি। তাহলে ভাবো, আগে 3, তারপরে 4, তারপরে 7, তাহলে কতজন ডান্সার, মেন ডান্সার হওয়ার যোগ্যতা অর্জন করেছিলেন সেই সময়। প্রত্যেক সম্প্রদায় একজন করে নর্তক ছিলেন, একজন মূল গায়ন সঙ্গে, একজন, 2জন, মানে 5জন পালি গায়ন, আর ছিল তাদের দোহার বলে আজকাল, আর 2জন মৃদঙ্গবাদক, অর্থাৎ 7টি গ্রুপে 14জন মৃদঙ্গবাদক। মণিপুরে দেখবে ঝুমেল বলে, এর জন্যেই গেছে তো এখান থেকে, ঝুমেল, 14 মৃদঙ্গ বাজে, এবং 56 জোড়া করতাল বেজেছিল। মহাপ্রভু ছিলেন মধ্যমণি। গৌরাঙ্গ কিন্তু শুধু এমনি ওই মেয়ের নাচ নয়, উনি সাংঘাতিক লাঠি নৃত্য করতে পারতেন, সাংঘাতিক। মানে বৃন্দাবন দাস বলছে, অদ্বৈত আচার্য মহাপ্রভুকে বলছেন যে যদি তুমি লাঠি ঘোরাতে পারো তবেই তুমি বুঝবো গো। লাঠি ঘোরাও দেখি, চৈতন্য চরিতামৃতে আছে। তবে লঘুর লইয়া প্রভু ফিরাইতে লাগিলা, বারে বারে আকাশে ফেলি লুফিয়া ধরিলা, শিরের উপরে পৃষ্ঠে সম্মুখে 2 পাশে, পাদ মধ্যে ফিরায় লঘুর দেখিল হাসে। লঘুর মানে লাঠি, লাঠি ঘোরাচ্ছে পায়ে, যায় নানা দিকে, মানে কি যে বলবো। তার সঙ্গে
তাহলে শৃঙ্গার রস, বীর রস, শান্ত রস, যেমন কৃষ্ণ করছেন সবগুলো রস। এবার আপনি হাস্যরস, দুর্দান্ত হাস্যরস অবতারণা করবেন। বিজয়া দশমীতে রামায়ণে হনুমান সেজে কাহারে রাবণ বলে করছেন, হ্যাঁ, হাস্যরসের অবতার, মানে সব রকম রসে উনি পরিপূর্ণ ছিলেন। এবং তাহলে আমি যদি মানে আমি তারপরে ভাগ করেছি আঙ্গিক কি কি পয়েন্ট। দিদি এটা যেটা বললেন লঘুরের কথাটা, এটা কোথা থেকে? চৈতন্য চরিতামৃত। আমার এই বই এক্সট্রা নেই, তোমাকে দিতাম নেবে। এই বইটাতে আছে আমার চৈতন্যদেব সম্পর্কে। এটা তো আমার কাছে আছে না, তোমায় হ্যাঁ। দিয়েছি, এর মধ্যে আমি আছে। কোট করেছি আমার বইটা ও থেকে। আচ্ছা আচ্ছা, তাহলে তো আছে, আমি ভাবছি তোমায় দেওয়া হয়নি। যাই হোক, তাহলে আমি কি কি পয়েন্ট পাচ্ছি, একটা কাঁধে হাত দিয়ে, তুমি মণিপুরি নাচ দেখবে কাঁধে হাত দিয়ে, তাকে কি তাকে দেন তাকে করে পরপর, কাঁধে হাত দিয়ে গদা ধরে কাঁধে হাত দিয়ে নেচেছি। 2, দশরূপকে আমরা পাচ্ছি অঙ্ক, রূপক উনি নেচেছেন। 3, নানা ভূমিকায় চরিত্রে অভিনয় করেছেন, তাই লাস্যাঙ্গ এবং তাণ্ডবাঙ্গ দুরকম। 4, বেড়া কীর্তন করেছিলেন, মানে অন্তঃভ্রমরী বাহ্যভ্রমরী। 5, লাঠি নাচ করেছিলেন, বীর রসাত্ম। 6, হাস্যকৌতুকের নাচ করেছেন। 7, উচ্ছ্রিত বাহু, জীবাত্মা পরমাত্মার মিলন। মেন যেটা করেছেন ভক্তি রস, উনি প্রথম আমদানি করলেন, সেটা আসছি। 7, যূথবদ্ধ অর্থাৎ গ্রুপ ডান্স, সেটারও তুমি প্রচলন সাংঘাতিকভাবে করে দিলেন, যেটা আমরা ট্রাইবালে দেখি, ফোকে দেখি, কিন্তু যখন নাগরিক হয় তখন সোলো হয়ে যায়। এই গ্রুপ ডান্স উনি আবার রিভাইভ করে এস্টাবলিশ করছেন। তারপর বিষম সংকট তাল, তুমি নিশ্চয়ই পড়েছো বিষম সংকট তাল, তুমি দেখাতে পারবে বলতে? বিষম সংকট তালে উনি নাচ করতে পারতেন, সাংঘাতিক। এবং উচ্চণ্ড এবং মধুর, তাণ্ডব এবং লাস্য। তাহলে আঙ্গিকের এতগুলো পয়েন্ট আমি খুঁজে খুঁজে বের করেছি, এতগুলো পয়েন্ট মানে নির্ধারণ করা যায় যে অঙ্গ প্রত্যঙ্গ উপাঙ্গের সঞ্চালন কিভাবে করেছে। এবার আসি বাচিক অভিনয়ের কথায়, আঙ্গিক গেলে বাচিক। শ্রী হরি নামামৃত ব্যাকরণের টিকাকার শ্রী জীব গোস্বামী, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী ভাইপো সাহিত্যের ব্যাখ্যা প্রসঙ্গে বলছেন, সহিতা অর্থে ভগবত ভক্তি, সহিতা হচ্ছে ভগবত ভক্তি, তার থেকে সাহিত্য কথাটা এসেছে। সেই সহিতা থেকে সাহিত্য শব্দ নিষ্পন্ন, কাজেই বৈষ্ণবের কাছে সাহিত্য শব্দের তাৎপর্যটি একটু বিশিষ্ট মণ্ডিত। রবীন্দ্রনাথ কি বলছেন? রবীন্দ্রনাথ বলছেন বাংলা জাতীয় সাহিত্য প্রবন্ধে শহীদ শব্দ হইতে সাহিত্য শব্দের উৎপত্তি, অতএব ধাতুগত অর্থ ধরিলে সাহিত্য শব্দের মধ্যে একটি মিলনের ভাব দেখিতে পাওয়া যায়। সে যে কেবল ভাবে ভাবে, ভাষায় ভাষায়, গ্রন্থে গ্রন্থে মিলন তাহা নয়। মানুষের সহিত মানুষের, অতীতের সহিত বর্তমানের, দূরের সহিত নিকটের অত্যন্ত অন্তরঙ্গ যোগ সাধন সাহিত্য ব্যতীত আর কিছু দ্বারাই সম্ভবপর নহে। যে দেশে সাহিত্যের অভাব, সে দেশে লোক পরস্পর সজীব বন্ধনে সংযুক্ত নহে, তাহারা বিচ্ছিন্ন। মানে কি সুন্দর শ্রীজীব বলছেন রবীন্দ্রনাথ, আমি মানে অবাক হয়ে গেছি এবং রবীন্দ্রনাথ এটা পেয়েছি দেখে। যাই হোক, তো কাজেই বৈষ্ণবদের কাছে সাহিত্য শব্দটা একটা তাৎপর্যমণ্ডিত। বিভিন্ন চরিত্র রূপায়ণ আমরা সাহিত্য দেখতে পাই। তাহলে তার আগে ছিল চর্যাপদ, 8 to 12 সেঞ্চুরি। তারপরে আসছে জয়দেবের গীত গোবিন্দর ফেস। তারপরে 14-15 সেঞ্চুরিতে মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয়। তারপরে চণ্ডীদাসের বড় চণ্ডীদাসের কৃষ্ণ কীর্তন। এরপরে শ্রী চৈতন্যদেবের পিরিয়ড আসছে। বাংলা সাহিত্য আরেকটু ডেভেলপমেন্ট হচ্ছে, অন্যরকম এভলিউশন হচ্ছে, বিবর্তন এবং ব্রজবুলি ভাষা। এটা বিরাট অবদান বাংলা সাহিত্যে, ব্রজবুলি ভাষা। তাহলে বাচিকের উন্নতি হয়েছে, উন্নতি হোক বা সমৃদ্ধিকরণ ঘটুক শ্রী চৈতন্যদেবের অবদানে বিরাট গুরুত্বপূর্ণ। এবং সংস্কৃত নাটকের আবার পুনরুদ্ভব হয়। উনার ফলোয়ারেরা সংস্কৃত নাটক লেখেন, তোমার রূপ গোস্বামী, ললিত মাধব, বিদগ্ধ মাধব, নাটক চন্দ্রিকা, শাস্ত্রগ্রন্থ, এরকম বহু লেখেন। তাহলে আমরা সাহিত্যের ক্ষেত্রে বাচিক অভিনয়ে বিরাট অবদান, আঙ্গিক গেল এবার বাচিক। সংস্কৃত নাটকের পুনরুদ্ভব, ব্রজবুলি ভাষার উদ্ভব, প্লাস বাংলা সাহিত্যের
আরো বিস্তারিত পর্যায়ে যায়। এবার আসি আহার্য অভিনয়। আমরা জানি আহার্য 4 রকম: পুস্ত, অলঙ্কার, অঙ্গরচনা, সঞ্জীব। ওনার একটু পড়লেই দেখা যায় শ্রীবাসের গৃহে সারা রাত্রি কীর্তন পর যখন হতো, পায়ে আলতা পরে নুপুর করে নেচেছে মেয়ে সেজে। আহার্য, আহার্য মানে কি? আহরণ করে নেওয়া যায় বাইরে থেকে। স্ত্রীর ভূমিকা অংশগ্রহণে তার মারা চিনতে পারেননি, তাহলে আহার্য রূপাভিনয় কোন জায়গায় গেছে? অঙ্গরচনা। তার স্ত্রী বিষ্ণুপ্রিয়াও চিনতে পারে। কবি কর্ণপুরের বর্ণিত নাটকে আমরা পাচ্ছি তার যে রূপ বেশভূষা রূপসজ্জার পরিচালক ছিলেন, তার নাম বাসুদেব আচার্য। বাসুদেবাচার্য নামা নেপথ্য রচনাকার। কবি কর্ণপুরের রচনা থেকে আমরা এটা পাচ্ছি। আহার্য অভিনয়ের সঙ্গে আমরা মানে মেন এই 4টে ছাড়াও এক্সট্রা নাট্যশাস্ত্রে আছে বাহ্যিক যেগুলো বাদ্যযন্ত্রগুলো। আজকের আহার্য অভিনয় ক্যামেরা, পাখওয়াজ, এই টেবল, তো সেই সব মৃদঙ্গ, মন্দিরা, করতাল, শঙ্খ, নুপুর, ছাতা ধরেছিল মাথার উপর, ওনার চামড় দিয়ে ব্যজন করেছিল, এগুলো সব আহার্য অভিনয়। আহার্য অভিনয়ের অনেক রূপান্তর ঘটে গেল। এইবার আসি তাহলে আঙ্গিক গেল, বাচিক গেল, আহার্য গেল। এবার আসি শাক্তি। শ্রীবাসের বাড়িতে যে কীর্তন হতো সেখান থেকে জানা যায় নানাবিধ ভাবের লক্ষণ। অষ্টসাত্ত্বিক ভাব: লালা, ঘর্ম, কম্প, অশ্রু, পুলক, স্তম্ভ, রোমাঞ্চ, প্রলয়। অষ্টসাত্ত্বিক ভাব মানে হয় না, বাবা আনন্দের চোটে জীব দিয়ে লাল পড়ছে, মানে এত ইয়ে হয়ে গেছে। কিংবা স্থান হয়ে গেল স্তম্ভ, কিংবা কুশ্লেষ মানে রোমাঞ্চ হলো, দুর্ধর্ষ, দারুণ, পুলক মানে এই অষ্টসাত্ত্বিক ভাবে উনি একদম এত মানে ইয়ে ছিলেন, কি বল, ডুবে যেতেন। অনেক সময় উনি শেষ করতে পারতেন না, অজ্ঞান হয়ে যেতেন, মূর্ছা যেতেন অষ্টসাত্ত্বিক ভাবে, যেটা বাউলে বলে জানতে মরা। হ্যাঁ, বাউলে বলে জানতে মরা। যখন বাউল একদম মানে তুরীয় মার্গে পৌঁছে যাচ্ছে সাংঘাতিক ভাবে, তখন সে একদম মূর্ছা যায়, তাকে বলে জানতে মরা। খুব কম লোক এটা হয়। শ্রী চৈতন্যদেব এটা হতেন, অষ্টসাত্ত্বিক ভাব। আমাদের তো ওটা হবে না। তো মানে কি বলবো, মানে হয় না, আনন্দে চোখে জল পড়ছে, অশ্রু। তো অষ্টসাত্ত্বিক ভাব এইভাবে উনার মানে কি বলবো, একজন তাহলে আমি সজীব একজন লোককে পাচ্ছি, যিনি নির্জীব নন, যাকে দেখিনি, এরকম একজন লোককে আমরা পাচ্ছি যিনি আমাদের এতভাবে সমৃদ্ধ করে গেছেন শুধু একক নৃত্যে। ব্যক্তিগত ডান্সার 4টে দিকেই ভাগ করে, মানে এই জায়গাটা না ভাবাই যায় না। মানে আমার আরো এটা গায়ে লাগে, কারণ 95 আমাকে শুনতে হয়েছে চৈতন্যদেব এরকম ছিলেন, মানে ঠিক এইভাবে বলেছিলেন একজন। আমার তখন এত দুঃখ লেগেছিল, তারপরে আরো খুঁজে খুঁজে পেয়ে গেলাম, বা এটা কি করে বললেন, না জেনেই বলেছেন। এবং তার সঙ্গে নাটমঞ্চেরও কিন্তু ডেভেলপমেন্ট হয়েছিল। চন্দ্রশেখর আচার্যের বাড়িতে নাটমঞ্চ তৈরি করা হয়েছিল, অপরাহ্ন বেলায় নাট্যাভিনয় হয়েছিল। এর মধ্যে কয়েকটা প্রসঙ্গ খুব লক্ষণীয়, উল্লেখযোগ্য। এই অভিনয়ের নৃত্য হচ্ছে একটা প্রধান দিক। মানে আসলে কি, আমাদের নৃত্য, নৃত্য, নাট্য 3 রকম নর্তনভেদ। তো নাট্যশাস্ত্র আছে নৃত্য এবং নাট্য। পরবর্তীকালে নৃত্য যুক্ত হলো, একটা হচ্ছে NRITT এর নৃত্য, একটা হচ্ছে NRITY এর নৃত্য, আরটা হচ্ছে নাট্য। এবার নৃত্য হচ্ছে শুধু সবিলাস, তালের সঙ্গে অঙ্গ চালনা, তালের সঙ্গে হতে হবে, আলংকারিক নৃত্য, সৌন্দর্য বর্ধক। আর নৃত্য হচ্ছে তাল থাকতে পারে, না থাকবে, শ্লোকম করছি, হ্যাঁ, আঙ্গিকাং ভুবনং যস্য শ্লোকম, তাল নেই, আবার তালের সঙ্গে, মোট কথা ভাবের সঙ্গে নাচা। আর নাট্য হচ্ছে গল্পের সঙ্গে নাচ, গান, নাটক সব কিছু মিলিয়ে। এমনি বলে না অমুক নাট্য সংস্থা, তা কিন্তু নয়। সে খালি ডায়লগ বলে প্রসেনেমের নাটক করে কিন্তু নাট্য বলা যায় না, নাট্য সংস্থা নয়। যখনই নাচ, গান সব কিছু, তোমাদের উরুভাঙ্গমটা নাট্য সাংঘাতিকভাবে, যখনই সমস্ত কিছু অ্যামালগামেট করে, ওটা হচ্ছে নাট্য, অ্যাকর্ডিং টু নাট্যশাস্ত্র ল।
এবং দশরূপকের লাস্ট হচ্ছে প্রকরণ এবং নাট্য, তার মধ্যে এগুলো পরিষ্কার বলা সাংঘাতিকভাবে। তো এই অভিনয়ের মধ্যে নৃত্য একটা প্রধান দিক ছিল। লক্ষ্মী বেশে চৈতন্যদেবের নৃত্য ছিল তার মূল বিষয়। মানে চন্দ্রশেখর আচার্যের বাড়িতে যেটা হয়েছে আমি সেটা বিশ্লেষণ করে বলেছি। কাজ বা রূপসজ্জা গ্রহণ করা হয়েছিল। কাজ মানে রূপসজ্জা। পুরুষেরাই নারীর ভূমিকায় অভিনয় করেছিলেন সেই সময়। আস্তে আস্তে এটা বোঝাই যায়, তখন তুর্কি আক্রমণ 12th সেঞ্চুরি গেল, তারপরে সাংঘাতিক, তখন পুরো বাংলা জুড়ে তখন ব্যাপকভাবে ইসলাম ধর্মাবলম্বী ছড়িয়ে গেছে। ন্যাচারালি মেয়েরা তখন বাইরে আসা একটু মুশকিল হয়ে গেছে, পুরুষরা তখন মহিলার ভূমিকায় অংশগ্রহণ করা শুরু করল। তারপরে সংস্কৃত নাটকের বিশেষত্বগুলির অনেকাংশ মিল পাওয়া যায় এই নাট্যাভিনয়ের মধ্যে। অন্যান্য পার্শ্বদরা বড়াই বুড়ি, সখী, কোটাল বিভিন্ন সামাজিক চরিত্রে অংশ গ্রহণ করেন। চৈতন্যদেব এই প্রকার নাট্যাভিনয়ের পর থেকে বাংলায় লোকনাট্যের একটা বিশেষ দিক তথা ভক্তিভাবের উদ্গম হয়, ভীষণভাবে ভক্তি আশ্রিত। তার আগে কিন্তু তোমায় কি বলবো, কামজনিত জায়গায় চলে গেছিল বিশেষভাবে। ভক্তি আশ্রিত মানে শ্রী চৈতন্যদেব, তারপর ওদিকে তুকারাম, এই ওদিকে শঙ্করদেব, এই সকলের একটা বিশাল ভূমিকা আছে। আবার রিভাইভাল, ভক্তি আশ্রিত অভিনয়ের সঙ্গে চৈতন্যদেবের যে আত্মিক সম্পর্ক ছিল, আমরা সেটা পরিষ্কার বুঝতে পারি গৌরচন্দ্রিকা এই শব্দটা দিয়ে। এই গৌরচন্দ্রিকা করিস না, তো ভূমিকা করিস না, বা নাটকের আগে করেন একটা গৌরচন্দ্রিকা, আগে একটু একটু গিয়ে এসে বলে গেল আমরা এই করছি, গৌরচন্দ্রিকা। মানে ওনার সঙ্গে যে নাটকের বা নাট্যের যে কতখানি গভীর মানে ইয়ে ছিল, কি বলবো, নিবিড় সম্বন্ধ ছিল, গৌরচন্দ্রিকা এই টার্মিনোলজিটা দিয়ে বোঝা যায়। এবং এক নজরে যদি আমরা তার অবদান ব্যাখ্যা করি, বাংলা তথা মণিপুর, উড়িষ্যা, আসাম, আংশিকভাবে আসাম, সব জায়গায় যাত্রা, নাটক, অভিনয় ধারার মূল উৎস প্রেরণা ছিলেন শ্রী চৈতন্য। বিশেষ করে বাংলায় লোকাভিনয় জনগণের মধ্যে ব্যাপকভাবে প্রচারিত হয়ে গেছে এবং তার প্রবর্তিত গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রভাবে কৃষ্ণযাত্রা প্রচলন হয়। অষ্টক গান, কৃষ্ণযাত্রা গ্রাম বাংলায় আজও টিকে আছে, এনার সময়তে কৃষ্ণযাত্রা। এবং 1930 কেরালা সাহিত্য একাডেমি থেকে একটা বুলেটিন, ওদের মাসিক বুলেটিন বেরোয়, তাতে বেরিয়েছিল, এটা পরের দিন আলোচনা করব বিস্তারিত, কথাকালি, মণিপুরি সবগুলোর পেছনে। সেখানে তাতে লেখা আছে অনেকগুলো কারণ কথাকালি উৎপত্তি, তার মধ্যে একটা আছে বাংলা থেকে কৃষ্ণযাত্রা এবং গীতগোবিন্দের প্রভাবে কথাকালি উৎপত্তি, কৃষ্ণযাত্রা। সেটা আপনার এই বইটাতেও আপনি লিখেছেন। হ্যাঁ, তুমি পড়েছো, ওর মধ্যে আছে। আচ্ছা, তারপর দ্বিতীয়ত তার জীবনলীলা পরবর্তীকালে যাত্রাভিনয় এক প্রধান বিষয়বস্তু হয়ে যায়। তার জীবনলীলা সাংঘাতিকভাবে নাড়া দেয়, নটি বিনোদিনী নিজেই করেছেন। তৃতীয়ত চৈতন্যদেবের প্রভাবে তার ভক্ত গোস্বামীদের হাতে সংস্কৃত নাটকের পুনরুদ্ভব ঘটে, যেটা আগেই আলোচনা করলাম, ললিত মাধব, বিদগ্ধ মাধব ইত্যাদি। 4 নম্বর, চৈতন্য আধারিত এবং ভক্তি ধর্ম বিষয়ক নাট্যগুলি দেশের মধ্যে এক প্রবল ধর্ম উদ্দীপনা জাগিয়েছিল। সবাইকে এক কাট্টা করে, মানে বহির যে ধর্ম, বহির শত্রু থেকে একটু গুটিয়ে নিয়ে নিজেদের মধ্যে তাকিয়ে দেখা, মানে নিজেদের মধ্যে বিরোধ নয়, ওই জায়গাটা এক কাট্টা করতে পেরেছিল। পঞ্চমত, সর্বভারতব্যাপী সঙ্গীত, গীত, বাদ্য, নৃত্যে তার ব্যাপক প্রভাব পরিলক্ষিত হয়। 6 নম্বর, তাকে অনেকগুলো নামে মানে অভিধায় ভূষিত করা হয়েছে। নটরাজ ও রঙ্গচূড়ামণি, সর্বরঙ্গচূড়ামণি, নটবর গৌর কিশোর, গৌর নটরাজ ইত্যাদি নামে, এরকম নানা নামে তাকে অভিহিত করা হয়েছে। এবং তিনি যে ভীষণ শাস্ত্রের সুপণ্ডিত ছিলেন সেটা সহজেই বোঝা যায়। আগেই বললাম দশরূপকের অঙ্ক ব্যবহার করেছেন। রূপ গোস্বামীকে শাস্ত্র শিক্ষা দেন। কি শিক্ষা দেন? ভক্তিরসে।
আমরা নাট্যশাস্ত্রে পড়েছি 8 রকম রস। মানে জেনারেলি সবাই জানি নাট্যশাস্ত্রে 8 রকম রসের কথা বলা হয়েছে। শৃঙ্গার, হাস্য, করুণ, রৌদ্র, বীর, ভয়ানক, বিভৎস, অদ্ভুত। তো একটা বোধহয় বেনারস বা কোনো একটা নাট্যশাস্ত্রের যে বেরিয়েছে সংস্করণ, এটা আমার স্যার বলেছেন, মানবেন্দ্র স্যার, আমি দেখিনি, ওইখানে 9টা রসের কথা আছে। কিন্তু এমনিতে জেনারেলি সবাই জানে নাট্যশাস্ত্রে 8টা রস। পরবর্তীকালে বিশ্বনাথের সাহিত্য দর্পণ, অভিনয় দর্পণ, নানা জায়গায় আমরা পরবর্তীকালে পাই 9টা রস। শৃঙ্গার, হাস্য, করুণ, রৌদ্র, বীর, ভয়ানক, বিভৎস, অদ্ভুত, শান্ত। শ্রী চৈতন্যদেব প্রদর্শিত পথে গৌড়ীয় বৈষ্ণব শাস্ত্রকারেরা বিশাল একটা কাজ করলেন। প্রথম রসটাকে নাম দিলেন ভক্তি রস। প্রথমেই সে তুমি যেই করো না, কারণ আমার যে তোমাকে ভালো লাগে, ভালোবাসা ভক্তির মাধ্যমে, ভক্তি ছাড়া তো ভালোবাসা আসে না। তো বলছে ভক্তি রস। এবার ভক্তি রসে 2টো ভাগ করলেন, এটা গৌড়ীয় বৈষ্ণব শাস্ত্রকারেরা। মুখ্য ভক্তি রস, গৌণ ভক্তি রস। মুখ্য ভক্তি রস আবার 5 রকম: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। লাস্টের থেকে বললেন তো? মধুর মানে শৃঙ্গার। শান্ত ওখানে চলে গেল। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। হ্যাঁ, দাস্যভাবে কৃষ্ণ দৌড়চ্ছেন, তাকে ভালোবাসছে। শান্তভাবে কৃষ্ণ আছেন, শান্ত দাস্য। সখ্য, যখন সুদামের সঙ্গে বন্ধুত্ব করছেন, সখ্য, শান্ত সখ্য। বাৎসল্য, যখন মা কৃষ্ণকে খাওয়াচ্ছেন ননি, মধুর। মানে ভীষণ সুন্দর। এই 5টা ভাগ করলেন মুখ্য। আর গৌণ ভক্তি রস হচ্ছে বাদ বাকি 7টা: হাস্য, করুণ, রৌদ্র, বীর, ভয়ানক, বিভৎস। এই যে ভক্তি রস, রূপ গোস্বামীকে প্রয়াগে 10 দিন ধরে ভক্তি রসের শিক্ষা দেন। রূপ গোস্বামী বলছেন, এই মতে 10 দিন প্রয়াগে রহিয়া শ্রীরূপে শিক্ষা দিল শক্তি সঞ্চারিয়া। শ্রীরূপকে শিক্ষা দিচ্ছে। এটার উপর বেশ প্রভু কহে, শুনরূপ ভক্তি রসের লক্ষণ, সূত্ররূপ কহি বিস্তার না যায় বর্ণন। কৃষ্ণ ভক্ত নিষ্কাম কামনাহীন বলেই ভক্ত শান্ত, এবং শান্ত বলেই ভক্তির অধিকারী। চৈতন্য কৃপারূপ লিখিয়াছেন আপনে রসামৃত সিন্ধু গ্রন্থের মঙ্গলাচরণে। শ্রী চৈতন্যের কৃপা পেয়ে আমি ভক্তিরসের ওপর বেস করে এই গ্রন্থগুলো লিখছি। এবার উনি কি লিখলেন? প্রচুর লিখেছেন। উজ্জ্বল নীলমণি, ভক্তির অসামৃত সিন্ধু, ভক্তির অসামৃত সিন্ধু বিন্দু, মানে এত রসের, মানে লহরী বলে ওনার যে অধ্যায়গুলোকে, পূর্ব লহরী, পশ্চিম লহরী, দক্ষিণ লহরী, ভাবা যায় না, এত মোটা মোটা এই রূপ গোস্বামী। এবং উজ্জ্বল নীলমণি তো দুর্ধর্ষ। যেমন বলি, আমরা জানি অষ্টনায়িকা, এটা আমরা নাট্যশাস্ত্রে পেয়েছি প্রথমে। ওখানে অষ্টনায়িকা বলে আলাদা করে করেনি চ্যাপ্টার, সামান্য ভিনয়তেই আছে অষ্টনায়িকা। এবং সারা ভারতবর্ষ অষ্টনায়িকা নাচি। এই অষ্টনায়িকাকে এই গৌড়ীয় বৈষ্ণব শাস্ত্রকারেরা প্রথম রূপ গোস্বামী করলেন, তারপরে আরো বিস্তারিত পরবর্তীরা করেছেন, 8টা করে ভাগ করেছেন। এমনিতে অষ্টনায়িকা, অভিসারিকা, বাসক সজ্জিকা, বিপ্লবদা, উৎকণ্ঠিতা, খণ্ডিতা, তারপরে হচ্ছে কলহান্তরিতা, তারপরে হচ্ছে প্রসিদ্ধ ভর্তৃকা, স্বাধীন ভর্তৃকা। এইবার এই 8টা হচ্ছে অভিসারিকা, মানে আমি রাধা যাচ্ছি কৃষ্ণের অভিসারিকা। বাসক সজ্জি, কুঞ্জ সাজিয়ে রেখেছি, আসলো না। তারপরে হচ্ছে উৎকণ্ঠা, আসছে না কেন, নিজেকে ভাবো প্রেম করতে গেছো, আসেনি, ট্রাম স্ট্যান্ডে দাঁড়িয়ে আছো, এই অবস্থা। তারপর যে বিপ্রলব্ধা, কোথায় একটা বাঁশির আওয়াজ শুনলাম, কোথায় একটা ঢিলের আওয়াজ শুনলাম, কিন্তু গিয়ে দেখলাম নেই, বললো লব্ধকে পাচ্ছি না, বিপ্রলব্ধা। তারপরে খণ্ডিতা, মানে খণ্ড, আসেনি, দূর, মন খারাপ সারা রাত। তারপরে সকালবেলা যখন এসে দাঁড়ালো, সারা গায়ে চিহ্ন, এখানে কালি, এখানে তুমি অন্যের সঙ্গে কাটিয়ে এসছো সময়, বললো খণ্ডিতা। এই খণ্ডিতাকে যাও, গেট আউট, বেরিয়ে যাও। খণ্ডিতা, খণ্ড হয়ে গেল। হওয়ার পর কলহান্তরিতে, কলহের পরে কান্নাকাটি, কলহান্ত। রবীন্দ্রনাথের সাপমোচন আছে, সখী আধারে একেলা, আমি এইভাবে মনে রাখি, সখী আধারে একেলা ঘরেটা ভাবো, এইভাবে মনে রাখি। খণ্ডিতা মানে ভাগ, কলহের অন্তর,
বলো অন্তরে, তাহলে মনে থাকবে না। আরে কি মন খারাপ, সখী আঁধারে একেলা ঘরে সাপ মোচনটা ভাবো হলো। এবার প্রসিদ্ধ পত্রিকা, আরে স্বামী বিদেশে, মন খারাপ, আমাকে ওই সময় ভালোবাসতো, এই করতো সেই করতো, তো এরম গেল। এবার স্বাধীন পত্রিকা, আমার বসে রবীন্দ্রনাথের গানটা ভালো, তুমি সন্ধ্যার মেঘমালা, কি যেন বলো এই গান লাইনটা, আমার ওটা তো গেল ওই জায়গাটা তোমার, হ্যাঁ, মম হৃদয়ে রক্ত আগে তব চরণ দিয়ে, গীত গোবিন্দের প্রভাব। গীত গোবিন্দে দেখলে সব আছে, কৃষ্ণ আলতা পড়াচ্ছেন রাধাকে, তো গীত গোবিন্দের প্রভাব। মম হৃদয়ে রক্ত আগে তব চরণ দিয়েছি রাঙিয়া, যখন নাচি না আমার গায়ে কাঁটা দেয়, মানে সাংঘাতিক লাগে। তো এই যে 8টা নায়িকা ভেদ, এবার গৌরী বৈষ্ণব শাস্ত্রকাররা কি করলেন, সেই 8টাকে আরো 8টা ভাগে ভাগ করলেন, করে 64 নায়িকা হয়ে। অভিসারিকা, দিবা অভিসার, কুচুটিকা অভিসার, তমা অভিসার, হ্যাঁ, নানা রকম। এই ভাগটা কোথায় পাবো দিদি? আমার বইতে আছে, গৌরী নৃত্যের বইতে। আচ্ছা, হ্যাঁ, তোমাকে দিয়েছি খয়েরি রঙের হ্যাঁ, বইটা, হ্যাঁ, হ্যাঁ। ওর মধ্যে পাবে পুরো আপনি বিস্তারিত। জানেন আপনার সাথে পরিচয়ের আগে কেনা ওটা। আচ্ছা, তাহলে ওর মধ্যে তুমি পাবে হুম। পুরো রসেরও পাবে ডিটেল, হ্যাঁ, পুরো পাবে, আর এটাও পাবে। খুব সুন্দর, জানো তো, দিবা অভিসার দিনের বেলা যাচ্ছে, যেটা এশিয়াটিক সোসাইটি বের করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রোদের মধ্যে তখন। আচ্ছা, এবার ওটার উপর বেস করে পরবর্তী কি কাজ করেছে পীতাম্বর দাসের রসমঞ্জরি, হ্যাঁ, তো রায়শেখর শশীশেখর বিস্তারিত কাজ করেছে, তার প্রত্যেকটার গান এবং পোশাক। আমরা সবচেয়ে কি জানো তো, মানে দুঃখ লাগে, আমি টিকিট কেটে যখন গম্ভীরে দেবে মণিপুর থেকে আসে, টিকিট কেটে বিড়লা একাডেমি, বিড়লা সাবাগিরি দেখতে যাই, মানে আজ থেকে 20 বছর আগের কথা বলছি, 50 টাকা দিয়ে 100 টাকা দিয়ে তখন টিকিট কেটে দেখতে। আমার কীর্তনিয়া কীর্তনের আখড়ায় করে দেখতে যাই না, এইটাই করে, এইটার বেস্ট করেই তো ওনারা লিখেছে রসগুণ ভ্রমরি, 64 রসে কীর্তন, তা আমাদের, বুঝেছো, আমরা দেখতে যাই না। নিমাই মিত্র, আমার ভীষণ দুঃখ লাগে, দেখো আমি কাউকে ছোট করছি না, ডাগার ব্রাদার্সরা প্রত্যেকে বড় বড় এত কাজ করেছেন, ওনারা পদ্মশ্রী পদ্মভূষণ পেয়েছেন, নিমাই মিত্র চলে গেলেন, কেউ জানলো না। আমি আজ থেকে 40 বছর আগে ওনার অষ্টনায়িকা দেখে এরম হয়ে গেছি, ভাবা যায়। কীর্তনকে আমরা সম্মানই দিলাম না, শ্রীকলকে সম্মানই দিলাম না। দেখো, নাট্যশাস্ত্র থেকে গ্রাম রাগ এই করতে করতে প্রকীর্ণ গীতি, তার থেকে প্রবন্ধ গীতি, প্রবন্ধ গীতির 3টে ভাগ হয়ে গেল, একটা যাচ্ছে কীর্তন, একটা হচ্ছে ধ্রুপদ, একটা হচ্ছে ধামার। ধামার তো তৈরি হলো চৈতন্যদেবের জন্য বৃন্দাবনে, যখন বৃন্দাবন 1402 খ্রিস্টাব্দে সেকেন্দালদির আক্রমণে ধ্বংস হয়ে গেল, উনি তারপরে সরগোস্বামীকে পাঠালেন লুপ্ততীর্থ উদ্ধার করতে। উদ্ধার হলো, তখন বৃন্দাবনের মন্দিরে বিষ্ণুপদ গান, তারপরে ধামার গানের উৎপত্তি হলো। চৈতন্যের পরোক্ষ অবদান নেই, কথাকে তো ধামার তাল নাচ, তো উৎপত্তি তো হচ্ছে বৃন্দাবনে, চৈতন্যের পরে। বিশাল অবদান, বলছি তো, ডাইরেক্ট ইনডাইরেক্ট এত অবদান বলে শেষ করা যাবে না। এবং শ্রী চৈতন্যদেব, এই যে লাহোর থেকে উনি এসেছিলেন স্বামী হরিদাস, তো তার কাছে তো 4জন শিষ্য ধ্রুপদ করে গেলেন, ডাগর, খণ্ডহার, নৌহার, গৌড়হার, মানে গৌড়ীয় বাণী, যেটা তানসেন গোবরহার বলা হয়। এই যে 4টে বাণী, তো স্বামী হরিদাস, তো সেখানে একটা বিরাট কথিত আছে, কৃষ্ণদাস কবিরাজের কাছেও গান শিখেছেন। কৃষ্ণদাস কবিরাজ তো চৈতন্য পার্ষদ ছিলেন পরবর্তীকালে। তো মানে এরকম অনেক পাওয়া যায়, এগুলো প্রক্ষিপ্তভাবে পাওয়া যায়। যাই হোক, তো এই অষ্টনায়িকা 64 নায়িকাতে ভেদ হয়েছে, তার গান, নাচ সব কিছু আছে, বর্ণনা, রূপ, পোশাক সব কিছু। সর্বশেষে বলছেন তিনি, রসের সম্বন্ধে যখন লিখছেন, বলছেন, ভাবিতে ভাবিতে কৃষ্ণ ফুরয় অন্তরে, কৃষ্ণ কৃপায় অজ্ঞ পায় রস সিন্ধু পারে। এই বলে মহাপ্রভু শ্রীরূপকে আলিঙ্গন করলেন, মানে শিক্ষা সমাপান্তে। এবং উনি লিখলেন নাটক চন্দ্রিকা, উজ্জ্বল নীলমণি, নাটক চন্দ্রিকা নাট্যশাস্ত্র বেস করে, তারপরে ভক্তির অসামৃত সিন্ধু, রাধাকৃষ্ণ গণোদ্দেশ্য দীপিকা। নাটক চন্দ্রিকা পাওয়া যায়? পাওয়া যায়। আমারটা কোথায় হারিয়ে গেছে, কে নিয়ে নিয়েছে, আমাকে স্যার দিয়েছিলেন মানবেন্দু স্যার, আমার যে কি মন খারাপ। আর সনাতন গোস্বামীকে উনি
পুণ্যতীর্থ কাশীধামে বসে 2 মাস ধরে শিক্ষা দেন রূপের দাদা সনাতন গোস্বামীকে। ভক্তি সিদ্ধান্ত শিক্ষা দেন, সেই ভক্তি রস। এবং তিনিই সনাতন গোস্বামীকে বৈষ্ণবের লক্ষণ, নববিধা লক্ষণ বলেন, এবং তারপর সাধন ভক্তির কথা বলেন। এবং ভক্তি সিদ্ধান্ত শিক্ষা হলো শ্রবণ, কীর্তন, কীর্তন কথাটা মাস্ট, শ্রবণ, কীর্তন, স্মরণ, পূজন, বন্দন, পরিচর্যা, দাস্য, সখ্য, আত্মনিবেদন। ওই যে জানতে মরা আত্মনিবেদন। তো তিনি রচনা করেন, এর ফলে বৃহৎ ভাগবতামৃত, হরিভক্তি বিলাস। এবং হরিভক্তি বিলাসের গুরুত্ব কোথায় জানো? এমনিতে ধরো গৌড়ীয় মঠে বা সকলে এমনি পড়ে যায়, বিশাল অবদান জানো। এখানে প্রতিমা লক্ষণের কথা বলা আছে, বিষ্ণু ধর্মোত্তর পুরাণে পড়ে হরিভক্তি বিলাসে। কত রকম আমাদের প্রতিমা তৈরি হবে, কিভাবে হবে তার বর্ণনা। প্রস্তর, দারু, হাতির দাঁত, লাস্টলি বলছে কৌসুমী ফুল দিয়েও। এত রকম এই হরিভক্তি বিলাস, এটা এনার লেখা, সনাতন গোস্বামী। তো এই আজকে এই অবধি থাক। ওনার ব্যক্তিগত একক যে মানে নিজে যে নৃত্যশিল্পী এবং কত দিক যে উনি মানে করেছেন, কারণ আমার মনে হয় আর বেশি বললে বোর হয়ে যাবে লোকে। যদি আমরা সরি আমি বলবো, প্রশ্ন করবো, সেটা হচ্ছে এই যে আমরা তো একটাই ভঙ্গিমার ছবি দেখতে পাই আর কি, তাছাড়া আপনারা যে স্কোর্সগুলো আবিষ্কার করেছেন, নাচে প্রয়োগ করেছেন, সেটার সূত্র কি? দেখো মন্দির গাত্র, হ্যাঁ মন্দির গাত্র অবশ্যই। তুমি যদি চৈতন্য পরবর্তী, চৈতন্য ঠিক পরবর্তী টেরাকোটা মন্দিরে ছেয়ে গেল এবং সকলেই গৌড়ীয় বৈষ্ণব ধর্মটা নিলেন। যেমন ধরো বিষ্ণুপুরের হাম্বির মল্ল গৌড়ীয় বৈষ্ণব ধর্ম গ্রহণ করলেন। সরব গোস্বামীরা যখন ওখান দিয়ে যাচ্ছিল জঙ্গলের মধ্য দিয়ে, তখন আক্রমণ করলেন। হ্যাঁ, তো বলা হয় যে ওরা ডাকাত মতো ছিল, জানি না, এটা তো কথিত। তা আলটিমেটলি উনি একদম বৈষ্ণব হয়ে গেলেন, গৌড়ীয় বৈষ্ণব। পুঁথি, ওরা পুঁথি টুথি ভেবেছিল সোনা দানা, তো সব লুট করবে, তারপরে তো হয়ে গেলেন। এবং তারপরে মন্দির তৈরি করতে লাগলেন। তুমি যদি শুধু শ্যামরায়ের মন্দিরই দেখো, এবং তার ওনার পরবর্তী বংশধরেরা প্রচুর মন্দির, সবগুলো তো নাচের স্কাল্পচার ভর্তি। যদি একটা কোনো ফর্ম আপনি দেখাবেন, কিরকম বলো? মানে ধরো আমি ওই মন্দির